নমস্কার বন্ধুরা, আশা করি নতুন বছরে সবাই খুব ভালো আছেন। নতুন বছরে অনেক শুভেচ্ছা। প্রায় অনেকটাই দেরি হয়ে গেল ভিডিও আপলোড করতে। অ্যাজ এ প্রফেশনাল হোম বেকার আমি জানি, বলেছি, আগেও বলেছি, যেহেতু কাজ করি ক্রিসমাসের সময় প্রচুর অর্ডার থাকে। এছাড়াও অনেক কাস্টমাইজ কেকস বা আদার্স অনেক বেকারি আইটেমেরও অর্ডার ছিল। তো সব সময় এই ভিডিওটা আমার সময় পাইনি আমি ভিডিওটা আপলোড করার জন্য। এর পরের ভিডিওগুলো এতটা স্টাক হয়ে গেছে, পরপর এত ভিডিও জমে গেছে, জানি না আমি কীভাবে আপলোড করে দেবো। আমি যেটা বলি যে হয়তো ডিলে হয়, কমিটমেন্টের দরকার আছে, কিন্তু আমার নিজের জন্য ভিডিওটা থাকবে, এই ভিডিওটা আপলোড করছি। তো যথারীতি আমরা কালী পুজোর দিন যেহেতু বেরিয়েছিলাম, দুর্গাপুর পৌঁছে গেছি। দুর্গাপুরের জাংশন মলের দিকে যাচ্ছি। খুব সুন্দর প্যান্ডেল, খুব সুন্দর আলোকসজ্জায় সজ্জিত। এটাই থাকবে, এটাই স্বাভাবিক। আর সেই দিনকে এরকমভাবে সুন্দর সাজানো হবে, এটাই তো জানা কথা। এইভাবে জাংশন মলে পৌঁছলাম, কিন্তু তখন প্রায় 10:20-25 এরকম হবে। জাংশন মল প্রায় বন্ধই হয়ে গেছে, সব দু একটা শপ খোলা ছিল। এই হলো মিমি। তো আমরা 10:30 নাগাদ পৌঁছলাম ডিনার করবো বলে, কিন্তু ওখানে কোথাও অ্যালাউ করছিল না। তো শেষ পর্যন্ত সিকিউরিটি বলে একটা করিডোরে, যেখানে অল্প খুব সামান্য লাইটে আমরা ডিনার সারি, খুব হালকাভাবে ডিনার করে নিয়েছি। যদিও সব হোমমেড খাবারই ছিল, বাড়ির খাবার, কিন্তু জাস্ট দাঁড়িয়ে আমরা ডিনার করতে হবে একটু সামান্য, কারণ সারা রাতের জার্নিটা আছে। সেই হিসেবে আমরা জাস্ট ডিনার করে বাকিটা রেখে দিলাম। দেখা যাক রাস্তাটা কেমন হয়। আর পরের দিন সকালের জন্য থাকলো NH-19 ধরেই আবার যাওয়া, দুর্গাপুর টু আসানসোল। যেভাবে গেছে আসানসোল প্রায় 50 কিলোমিটার, ম্যাপে 52 সামথিং কিছু দেখাচ্ছে, আমি অ্যাপ্রক্স একটা বলছি। এরকমই শুরু হলো। আর রাস্তাটা ভালো, দুর্গাপুর থেকে আমরা এই বেরোচ্ছি, ওখানে ভেতরের রাস্তাগুলো খুব সুন্দর। দুর্গাপুর সিটিটা সেইভাবে অত ঘোরা হয়নি, অনেক বছর আগে একবার যাওয়া হয়েছিল অবশ্যই, কিন্তু তা এখন তো রাতের দিক। কালী পুজোর দিন বেশ অন্যরকম লাগলো। জাংশন মল থেকে আমরা বেরিয়ে NH ধরে নিয়েছি, NH-19, যেটা দিল্লি কলকাতা হাইওয়ে যাচ্ছে, আর কলকাতা টু দিল্লির দিকে। তো সেই দিকে আমরা চললাম, যাত্রা শুরু হয়ে গেল বারাণসীর দিকে। এইভাবে আসানসোল, তারপরে ধানবাদ প্রতাপচাচি লেক আছে, ধানবাদের টু ঔরঙ্গাবাদ যেতে ঔরঙ্গাবাদ আসবে বিহারে, তারপরেও সাসারাম আছে, আর সোন নদীর ওপর দেহেরি। দেখা যাক কতটা বুঝতে পারি, রাত্রিবেলা যাচ্ছি, বেশিরভাগ সময় তো অন্ধকারই দেখছি রাস্তা। আর NH-এর ওপর দিয়ে যখন যাব, হয়তো গুগল ম্যাপটায় দেখাবে, সেটা দেখে ওই পর্যন্তই বলবো বা বুঝতে পারবো। তার না হলে তো গাড়ি দাঁড় করিয়ে দেখার বা দাঁড়ানোর কোনো ইচ্ছাও নেই, আর দাঁড়াবেও না। চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব আমাদের পৌঁছানো, কারণ পৌঁছতে এখন যা টাইম দেখাচ্ছে, আসানসোল টু ধানবাদ প্রায় আরও 65 কিলোমিটার দেখাচ্ছে সেরকম। তো সেই রুটটা ধরেই আমরা NH-19 ধরে যাচ্ছি। রোড কন্ডিশন খুবই ভালো, দেখতে পাচ্ছ। আমি গল্পটা করছি সবার সাথে, একঘেয়ে রোড দেখবে, রোডের কন্ডিশন দেখবে, নিশ্চয়ই অনেকে ভাবছেন আরও কেটে দিলেই ভালো হতো। এই জায়গাটা একটু খারাপ, রাস্তাটা ভালো পুরো রাস্তাটা, কিন্তু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, তো কিছুটা খারাপ। আর একটা কথা, সেই দিনকে রাত্রে কিন্তু একটু চেকিং ছিল, যখন রাতের দিকে যখন আমরা আসানসোল ছেড়ে যখন ঢুকছি, ধানবাদ বিহার এইদিকে যাচ্ছি, তখন চেকিং হয়েছিল সামান্য, একদম বেসিক তো হবেই এতটা রাতে। বেনারস যাচ্ছি আর সবাই ভাবছে বোধহয় শুধু ফুড ব্লগার, ফুড নিয়েই কথা হবে, ফুড নিয়েই খাওয়া হবে, কিন্তু এইবারের বেনারস যাওয়াটা, এর আগেও বেনারস গেছি, এইবারে বেনারস যাওয়াটা মনে হচ্ছে আমার কাছে রাস্তাটাই খুব গুরুত্বপূর্ণ। রাস্তার এই জার্নিটা, আর সারা রাতের জার্নি, যেটা
আলাদা একটা আকর্ষণ রয়েছে সবার কাছে, মানে সেই আনন্দেই সবাই যাচ্ছে। পিছনে অতনুদা রয়েছে, অনেক কথা বলতে বলতে যাচ্ছে। আর মিমি তো প্রায় ঘুমিয়েই পড়েছে, সেটাই ওর জন্য স্বাভাবিক। এটা একটা অন্যরকম মেমোরি, মানে অন্যরকম অনুভূতি নিয়ে থাকলো। বাকি জানি না এরপরে আমরা কখনো কোন দিন আবার লং ড্রাইভে যাব, কীভাবে যাব, কারণ আমাদের অত প্ল্যান করে সবসময় কোথাও একটা যাওয়া হয় না। এটা একেবারেই হঠাৎ করেই বলা হলো আর সব কিছু অ্যারেঞ্জও হয়ে গেল। আমরা 1-2 করে এখন প্রায় 8 জন আমরা যাচ্ছি, আর আশা করি খুব মজা হবে। এখন আশা করি সবাই শরীর সুস্থ থাকবে, সবাই ঠিকমতো পৌঁছে যাব। আর এইভাবে চলতে চলতেই একটা আইল্যান্ডের মতো আসবে, যেখানে অ্যারো রয়েছে দিল্লির দিকে, সেই দিকে আমরা চলে যাব সোজা স্ট্রেট। লেফট রাইট মানে চারদিকেই আছে চৌরাস্তা, এটা ঠিক চৌরাহা যেমন বলে। প্রায় তখন রাত্রি 2টো বাজে। আমরা এক জায়গায় এসে দাঁড়িয়ে পড়লাম, মানে দাঁড়িয়ে পড়লাম বলতে সামনে তখনও প্রায় কেউ বাজি ফোটাচ্ছে বা একটা বোম ফাটার মুহূর্তে এরকম কিছু একটা সিগন্যাল দিচ্ছে। তারপর একটি ছেলে এসে একজন এসে ওটা তুলে নিয়ে চলে গেল। জানি না, দূর থেকে এত রাতে গাড়ি আসছে, ভাবলো একটু মজা করলো বা ভয় দেখালো, দুটোই হতে পারে, অথবা ফাটলো না সেটাও হতে পারে। আর চারদিকে একটা নিস্তব্ধ ব্যাপার রয়েছে, নিঝুম ব্যাপার রাত্রিবেলা। যদিও লোকালয়ের মধ্যে দিয়ে যখন যাচ্ছি বেশ আলোকসজ্জায় বাড়ি ঘর দোকান সব কিছু সাজানো, সেটা একরকম অনুভূতি। আবার এই আলো থেকেই, আলোটা শেষ হয়ে গিয়ে অন্ধকারেও মিশছি, তখন একরকম অন্যরকম লাগছে। আলো থেকে অন্ধকার আর অন্ধকার থেকে আলো, এইভাবেই কিন্তু পুরো রাস্তাটা আমরা যাচ্ছিলাম। কিছু কিছু জায়গায় বেশ আলাদা একটা রোমাঞ্চ থাকছে, যদিও গাড়ির মধ্যে আছি, সবাই আছি, তবু আলাদা একটা অনুভূতি কিন্তু বোঝা যায়। এগুলো সবই অনুভবের ব্যাপার। এগুলো যে যার নিজস্ব মতামত থাকবে এইসব নিয়ে, আর ব্যক্তিগত মতামত থাকবে। তো জানি না এই এতটা রাস্তা জার্নি করে গিয়ে কতটা আবার খাওয়া দাওয়া কীভাবে কি করব, কতটা পছন্দ করব, কীভাবে থাকবো। থাকার জায়গা এয়ারবিএনবি থেকে আমাদের বুক করেছে, অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছে। আর জায়গাটা হচ্ছে সিগড়া, যেটা বলছিল সিগড়াতে। এই তো দেখতে দেখতে সকাল হয়ে গেল, ভোরের আলো ফুটেছে, এক সুন্দর সকাল, সুন্দর আমেজ, একটা শীতের আমেজ নিয়ে সকালবেলা। হালকা কুয়াশাও রয়েছে, সবে মাত্র আলো আসছে। তখন আমরা বিহারে, আর বেশ একটা যে চোখটা একটু লেগে গেছিলো ভোরের দিকে, সেই সময় আর ভিডিও করিনি, ফোন রেখে দিয়েছিলাম। আমরা দাঁড়িয়ে পড়েছি যথারীতি চায়ের জন্য, সবাই খোঁজাখুঁজি করছে, চায়ের দোকান পাচ্ছে না, একটু চা খেলে ভালো হতো। সকালবেলা সারাটা রাত এইভাবে গাড়ি চালিয়েছি, আমরাও জেগে আছি, কিন্তু সবাই তখন একটু চাইছিল কোথাও একটু দাঁড়াই, কিন্তু যত দাঁড়াবো যেটা কোনো সময়টা দেরি হয়ে যাবে, আর সকালের দিকে পৌঁছে গেলেই ভালো। শহরের মধ্যে যদি কনজেস্টেড হয়ে যায়, জানি না কেমন লোকেশানে লোকেশানটা ভালোই বলেছে, কার পার্কিংও আছে, তো সব মিলিয়ে মিশিয়ে আগে আমরা ওখানে পৌঁছতে চাইছি। এদিকে বাকি এনএইচের রোড কন্ডিশন খুবই ভালো, শুধু মাঝখানে বিহারে কিছুটা জায়গা একটু কনস্ট্রাকশনের কাজ চলছে, সেই জায়গাটা বাদ দিয়ে খুবই ভালো পেয়েছি। দিনের বেলা হলে কোনো অসুবিধা নেই। এখন বাজে 5:45, আর গুগল ম্যাপ অনুযায়ী দেখাচ্ছে প্রায় 8:30 পৌঁছাবো। 8:30 পৌঁছাবো যে লোকেশনটা দেওয়া আছে। আমি ওখানে আমাদের যে পার্কিং, মানে একটা ছোট জায়গা, মানে গাড়িটা রেখে যে জায়গায় লোকেশনটা, তো সেইটার আর ছবি তোলা হয়নি, কিন্তু হরিবিলাস এনক্লেভ আমি ওটার ফটো দিয়েছি। ওই সিগড়া চৌরাহাটিতে ওই জায়গায় পৌঁছালেই আমাদের এয়ারবিএনবি দিয়ে আমাদের লোকেশন ছিল। আর অ্যাপার্টমেন্টও খুব ভালোই পেয়েছি, যেটা আমরা দেখলাম। মুঘলসরাই আসছে 88 কিলোমিটার। এগুলো আমরা অফলাইনে যখন কথা বলেছি, সেখানে যেরম লোকেশানে জায়গাটা পেয়েছি আমি সেটা জাস্ট লিখছি। কিন্তু আর এই রাস্তা, মানে যখন কলকাতা টু বারাণসী আমরা আসছি, আরও অনেক জায়গা রয়েছে, সেগুলো আমরা পরে ভেবেছি যে আর একবার আসবো বা সেগুলো দেখব। যেমন বুদ্ধগয়াটা আমরা গেলাম না,
বুদ্ধগয়া এখান থেকে মানে এই রুটেই পড়বে, কিন্তু আরও 22-23 কিলোমিটার একটু মানে যেতে হবে এক্সট্রা। তো সেইটা এখন আর হোল নাইট জার্নি করে সেইটা খুব একটা কারো সবার সায় নেই। বুদ্ধগয়া গেলে ওখানে একদিন আগে থেকে প্ল্যান করতে হতো, বুদ্ধগয়ায় থাকলে ভালো লাগতো। নেক্সট টাইম দেখবো। তো এরপরে আমাদের এখন আপাতত বেনারস পৌঁছবো, আর এতটা আসতে যাচ্ছি এই জন্যই আগে পৌঁছানোর তাড়া বেশি। সকাল হয়ে গেছে, আর কোনো অসুবিধে নেই। সবাই আস্তে আস্তে এখানে লোকালিটি যেখানে আছে সেখানে অটো টোটো এগুলো চলছে, আর এনএইচ তো একদম চকচকে ব্যাপার স্যাপার। বেশ ভালো থাকবেন সবাই, আপনার ফ্রাস্ট্রেশনের সাথে থাকবেন। একটু ডিলে হলেও ক্ষমা করবেন, আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।